আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করা যাক একটা বেশ সাধারণ প্রশ্ন দিয়ে। কিন্তু প্রশ্নটা শুনলে সাধারণ মনে হলেও এর উত্তরটা কিন্তু অবিশ্বাস্য রকমের জটিল। প্রশ্নটা হলো, মানুষের চিন্তা এটা আসলে কি? এর জন্মটা ঠিক কোথা থেকে হয়? আমরা যখন ভাবি, সেই ভাবনাটা কি আমাদের মাথায় মানে শব্দের আকারে আসে, নাকি এর উৎস আরও গভীরে? খুব মৌলিক একটা প্রশ্ন। একদম। আর এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা। আমাদের হাতে আছে লেখক সন্তোষ ভৌমিকের লেখা দ্য সেন্সরি জেনেসিস অফ হিউম্যান থট বইটির কিছু অংশ। আর এই বইটা কিন্তু একটা বেশ সাহসী দাবি করে। ঠিক, বইটা বলছে আমরা যাকে চিন্তা বলি তার নির্মাতা কিন্তু ভাষা বা শব্দ নয়, বরং আমাদের পুরো চিন্তার জগৎটাই নাকি তৈরি হয়েছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কাঁচা অপরিশোধিত অভিজ্ঞতার ওপর। অর্থাৎ ভাষা আসার অনেক আগেই আমাদের চিন্তার ভিত্তি তৈরি হয়ে যায়। চলুন এই অসাধারণ ধারণাটার গভীরে একটু ঢোকা যাক। তাহলে বইটার মূল যুক্তির একেবারে গোড়ায় যদি যাই, লেখক বলছেন শব্দের আগে ইন্দ্রিয়। হুম এই মানে হল, আমরা পৃথিবীকে প্রথম শব্দ দিয়ে বুঝতে শিখি না। আমরা শিখি আমাদের স্পর্শ, দৃষ্টি, শ্রবণ, এই সব কিছুর মাধ্যমে। একটা শিশু তো কথা বলার অনেক আগেই জগৎটাকে অনুভব করতে শুরু করে। ঠিক তাই। উৎস থেকে যদি কিছু উদাহরণ নিই, ব্যাপারটা আরও জীবন্ত হয়ে উঠবে। ভাবুন তো একটা নবজাতক শিশুর কথা। তার কাছে তো মা শব্দটার কোনো অর্থ নেই। না, একদমই নেই। কিন্তু সে তার মায়ের হাতের স্পর্শে নিরাপত্তা অনুভব করে। মায়ের গলার স্বরের ওঠানামায় স্নেহটা বুঝতে পারে। হুম সে সূর্যের আলোর উষ্ণতা তার ত্বকে অনুভব করে, হয়তো বৃষ্টির একটানা শব্দে শান্ত হয়। লেখকের মতে এই অনুভূতিগুলোই হলো আমাদের জীবনের প্রথম পাঠ, ভাষারও বহু আগের পাঠ। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, এই ধারণাটা কি একটু বেশি সরলীকরণ হয়ে যাচ্ছে না? আমাদের চিন্তায় জেনেটিক্স বা পারিপার্শ্বিক শিক্ষার কি কোনো ভূমিকা নেই? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর লেখক কিন্তু জেনেটিক্স বা শিক্ষার ভূমিকাকে একদম অস্বীকার করছেন না। তিনি যা বলছেন তাহলে এগুলোরও আগে একটা স্তর রয়েছে। আচ্ছা। জেনেটিক্স হয়তো আমাদের মস্তিষ্ককে তথ্য প্রসেস করার জন্য একটা কাঠামো দেয়, কিন্তু সেই কাঠামোটা কি দিয়ে ভরবে তা ঠিক করে দেয় আমাদের ইন্দ্রিয়ের অভিজ্ঞতা। ও আচ্ছা। এখানেই কিন্তু আসল আকর্ষণীয় ব্যাপারটা। এই ধারণাটা আমাদের চিরাচরিত বিশ্বাসকে সরাসরি চ্যালেঞ্জ করে। আমরা তো সাধারণত ভাবি ভাষাই জগৎকে বোঝার মূল চাবিকাঠি। একদম। কিন্তু এই উৎস বলছে না, ভাষা হলো অভিজ্ঞতার ওপর লাগানো একটা লেবেল মাত্র। অভিজ্ঞতাটা নিজে নয়। আমাদের মস্তিষ্ক জন্মের পর প্রথমেই সংবেদনশীল তথ্যগুলোকে প্রসেস করতে শুরু করে, আর এই তথ্যের ভিত্তিতেই তার প্রাথমিক নিউরাল নেটওয়ার্কগুলো তৈরি হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে গরম শব্দটা শেখার আগেই একটা শিশু আগুনের আঁচ থেকে যে শারীরিক অনুভূতিটা পায়, সেটাই তার মস্তিষ্কে বিপদ বা সরে যেতে হবে এই ধারণার জন্ম দেয়? একদম তাই। প্রথমে আসে বিশুদ্ধ সংবেদন, হুম। তারপর সেই সংবেদনের সাথে যুক্ত হয় একটা প্রতিক্রিয়া, আর সব শেষে আমরা সেই পুরো প্যাকেজটাকে একটা নাম দিই, সেটাই ভাষা। বাহ। এই কারণেই তো একটা বিদেশি ভাষার গান না বুঝেও আমরা তার সুর শুনে আবেগাপ্লুত হতে পারি। কারণ সুরের আবেগটা ভাষার থেকেও অনেক বেশি আদিম, অনেক বেশি মৌলিক। তাহলে এই যে বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য আমাদের মধ্যে ঢুকছে, বিশেষ করে শৈশবে, লেখক কি এটাকে ব্যাখ্যা করার জন্য কোনো সহজ ধারণা বা মডেল ব্যবহার করেছেন? এই কাঁচা অভিজ্ঞতাগুলো আমাদের ব্যক্তিত্বে পরিণত হয় কিভাবে? হ্যাঁ, এবং তিনি একটি অসাধারণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলছেন, শিশুর মস্তিষ্ক একটা স্পঞ্জের মতো। স্পঞ্জ। হ্যাঁ, স্পঞ্জ। শৈশবে একটা শিশু তার চারপাশ থেকে চোখ, কান, ত্বক দিয়ে যা কিছু শুষে নেয়, সেটাই ধীরে ধীরে তার ভবিষ্যতের চরিত্র, তার বিশ্বাস আর তার বিশ্ববিখ্যার ভিত্তি তৈরি করে। সে শুধু তথ্য শেখে না, সে চারপাশের পরিবেশের আবেগ, সুর, এমনকি নিরাপত্তাহীনতাও শুষে নেয়। স্পঞ্জের উপমাটা বেশ শক্তিশালী। কিন্তু একটা স্পঞ্জ তো ভালো মন্দ সবকিছুই শুষে নেয়। আমাদের মস্তিষ্ক কি তাই করে? নাকি এর মধ্যে কোনো ফিল্টারিং সিস্টেম আছে? চমৎকার প্রশ্ন। আর এখানেই সেন্সরি ডায়েট বা সংবেদনশীল খাদ্যের ধারণাটা আসছে। সংবেদনশীল খাদ্য। হ্যাঁ, একটা শিশু ঠিক কী ধরনের খাদ্য পাচ্ছে তার ওপর অনেক কিছু নির্ভর করে। যেমন ধরুন দুটো শিশুর কথা।
একজন বেড়ে উঠছে শহরের কোলাহলে, গাড়ির হর্ন, বিজ্ঞাপনের আলো, অচেনা মানুষের ভিড়। তার সংবেদনশীল খাদ্য হল দ্রুত, তীব্র, পরিবর্তনশীল। হুম। অন্যজন হয়তো বেড়ে উঠছে কোনো শান্ত গ্রামে, যেখানে সে পাখির ডাক, পাতার মর্মরধ্বনি আর মাটির গন্ধ পাচ্ছে। তার সংবেদনশীল খাদ্য হল ধীর, প্রাকৃতিক এবং পুনরাবৃত্তিমূলক। বুঝলাম। এই উৎস অনুযায়ী এই দুই শিশুর জগৎকে দেখার এবং চিন্তা করার প্রক্রিয়া একেবারে ভিন্ন হতে বাধ্য, কারণ তাদের মস্তিষ্কের স্পঞ্জ দুটি ভিন্ন ধরনের রস শুষে বড় হয়েছে। এটা তো একটা বিশাল ব্যাপার। তার মানে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে পরিবেশ তৈরি করছি, এই যে ডিজিটাল স্ক্রিনের নীল আলো, ভার্চুয়াল জগতের শব্দ, সেটা আসলে তাদের চিন্তার মৌলিক উপাদানগুলোকেই বদলে দিচ্ছে। অজান্তেই। ঠিক তাই। আর এটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে। আমরা কি সচেতনভাবে তাদের এই সংবেদনশীল খাদ্য নির্বাচন করছি, নাকি বিষয়টা আকস্মিকভাবে ঘটে চলেছে? কারণ এই ভিত্তিটাই তো তাদের ভবিষ্যৎ ব্যক্তিত্ব আর মানসিকতার কাঠামো তৈরি করবে। একদম। এই স্পঞ্জের উপমাটা যদি সত্যি হয়, তার মানে তো আমাদের প্রতিটি ইন্দ্রিয় আলাদা আলাদাভাবে তথ্য শুষে নিচ্ছে। লেখক কি কোনো নির্দিষ্ট ইন্দ্রিয়ের কথা বলেছেন, যেমন আমরা যা দেখি সেটা আমাদের চিন্তাকে ঠিক কিভাবে গড়ে তোলে? অবশ্যই। লেখক শুধু সাধারণ অভিজ্ঞতার কথা বলেই থামেননি, তিনি নির্দিষ্ট ইন্দ্রিয়ের গভীরেও প্রবেশ করেছেন। যেমন ধরুন দেখার ক্ষেত্রে উৎস বলছে, আমরা যখন কোনো দৃশ্য দেখি তখন আমরা শুধু বস্তু বা মানুষ দেখি না, আমরা অবচেতন মনে তাদের পেছনের আবেগটাকে অনুভব করি। কিরকম? যেমন একটা থমথমে ঘরের নীরবতা, একটা হাসি মুখের পেছনের নির্ভেজাল আনন্দ, বা দুটো মানুষের দাঁড়ানোর ভঙ্গির মধ্যেকার দূরত্ব। এই সব দৃশ্যমান সংকেতগুলো আমাদের মস্তিষ্কে শব্দের চেয়েও দ্রুত এবং শক্তিশালী বার্তা পাঠায়। আমরা আসলে ছবি দিয়ে চিন্তা করতে শিখি। আর শোনার ক্ষেত্রে? শোনার ক্ষেত্রেও বিষয়টা একই রকম। একটা শিশু শব্দের অর্থ বোঝার অনেক আগেই কণ্ঠস্বরের ওঠানামা বা সুর থেকে তার পেছনের উদ্দেশ্যটা ধরে ফেলে। আচ্ছা। মায়ের কণ্ঠের স্নেহ, বাবার ধনকের মধ্যেকার উদ্বেগ বা কোনো অচেনা আওয়াজের মধ্যে লুকিয়ে থাকা বিপদ, এই সুর আর তার চারপাশের কোলাহল বা নীরবতাকে সে আগে চিনতে শেখে, শব্দার্থকে নয়। এটা তো একটা খুব আদিম একটা ক্ষমতা মনে হচ্ছে। ঠিক তাই। এটা আসলে একটা অত্যন্ত আদিম এবং মৌলিক ক্ষমতা, প্যাটার্ন বা নকশা চেনার ক্ষমতা। লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পূর্বপুরুষদের টিকে থাকার জন্য এই ক্ষমতাটা অপরিহার্য ছিল। কোনটা বন্ধু আর কোনটা শত্রু তা বোঝার জন্য ভাষার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল এই সংবেদনশীল বুদ্ধিমত্তার। এটা তো অবিশ্বাস্য। তার মানে কি আমাদের বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট চিন্তার জন্ম এখান থেকে? ভালোবাসা, বিচার, স্বাধীনতা, এইসব জটিল ধারণাগুলোর মূলেও কি কোনো শারীরিক অনুভূতি লুকিয়ে আছে? বইতে কি এই ধরনের কোনো উদাহরণ আছে? ঠিক এই পয়েন্টটাই বইটির সবচেয়ে আকর্ষণীয় অংশ। উৎস ইঙ্গিত দিচ্ছে যে আমাদের বিমূর্ত চিন্তার জন্মও ঠিক এখানেই, একটি শারীরিক সংবেদন এবং একটি অভ্যন্তরীণ অনুভূতির মধ্যে সংযোগ স্থাপন করার মাধ্যমে এর শুরু। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন বিপদ। এই বিমূর্ত ধারণাটি হয়তো প্রথম এসেছিল সাপের হিসির শব্দ শোনার শারীরিক অনুভূতি থেকে। বারবার ওই শব্দ শুনে ভয় পাওয়ার অভিজ্ঞতা থেকেই মস্তিষ্ক বিপদ নামক একটি সাধারণ ক্যাটেগরি বা ধারণা তৈরি করেছে। বা একইভাবে বিচার বা ন্যায্যতার মতো ধারণা হয়তো এসেছে খাবার সমানভাবে ভাগ করে খাওয়ার দৃশ্য দেখার মতো কোনো সংবেদনশীল অভিজ্ঞতা থেকে। প্রতিটি বিমূর্ত ধারণার শিকড় কোনো না কোনো শারীরিক সংবেদনের মধ্যে লুকিয়ে আছে। এই পুরো আলোচনাটা একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে। আমাদের সচেতন চিন্তা শুরু হওয়ার আগেও একটা দীর্ঘ পর্যায় থাকে, যখন আমরা শুধু তথ্য গ্রহণ করি। লেখক কি এই পর্যায়টা নিয়ে কিছু বলেছেন? হ্যাঁ, এবং এটাই সম্ভবত এই বইয়ের সবচেয়ে গভীর ধারণা। লেখক এই পর্যায়টাকে বলছেন সংগ্রহকর্তা বা কালেক্টর। কালেক্টর? হ্যাঁ, এমন একটা সময় যখন মানুষের নিজস্ব চিন্তা বলতে যা বোঝায় তা তৈরি হয়নি। সে তখন কেবল একজন, বলা যায়, নিষ্ক্রিয় সংগ্রহকারী। তার ইন্দ্রিয়ের মাধ্যমে চারপাশ থেকে অবিরাম তথ্য, ছবি, শব্দ, গন্ধ আর অনুভূতি জমা করে চলেছে। সে দেখছে, শুনছে, অনুভব করছে এবং এই সমস্ত অভিজ্ঞতা তার মস্তিষ্কের গভীরে জমা হতে চলেছে। তখনও সে এই তথ্যগুলোকে সচেতনভাবে বিশ্লেষণ করতে পারছে না। একজন তথ্য সংগ্রাহক, কিন্তু এই আপাত সাধারণ নিষ্ক্রিয় তথ্য সংগ্রহের শেষটা কোথায়?
এই তথ্যের স্তূপ থেকে কিভাবে চিন্তার জন্ম হয়? এই ধারণাটা কিন্তু আমাদের জিনিয়াস বা প্রতিভা নিয়ে ধারণাকে পুরোপুরি বদলে দেয়। আমরা ভাবি নিউটন বা রবীন্দ্রনাথ এরা বিশেষ কিছু নিয়ে জন্মেছিলেন, তাই তো ভাবি। কিন্তু এই বই বলছে তারা আসলে ছিলেন সেরা সংগ্রহকারী। তাদের ইন্দ্রিয় হয়তো অন্যদের চেয়ে বেশি সূক্ষ্মভাবে পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ করেছিল এবং সেই তথ্যগুলোকে অন্যদের চেয়ে ভালোভাবে সাজাতে পেরেছিল। লেখকের মতে এই বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্যের ভাণ্ডারেই একদিন একটা প্যাটার্ন বা সংযোগ হঠাৎ করে স্পষ্ট হয়ে ওঠে, আর সেই মুহূর্তেই জন্ম হয় একটা নতুন চিন্তার। তার মানে কি আইনস্টাইনের মতো একজন তাত্ত্বিক পদার্থবিদের চিন্তার উৎস কোনো বিমূর্ত সমীকরণ নয়, বরং আলোর গতিকে তিনি যেভাবে অনুভব করতেন সেখান থেকে? এটা তো একটা অসাধারণ ধারণা। ঠিক ধরেছেন, এই উদাহরণটাই এই তত্ত্বের শক্তি। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের পেছনে হয়তো ছিল আলোর গতি নিয়ে তার কোনো গভীর সংবেদনশীল উপলব্ধি, যা কেবল গণিতের সূত্র দিয়ে শুরু হয়নি। হয়তো ছোটবেলায় ট্রামে চড়ে পাশের বাড়ির সরে যাওয়া দেখতে দেখতেই তার মাথায় প্রথম এই ধারণার বীজ বোনা হয়েছিল। সংবেদনশীল অভিজ্ঞতাগুলোকে এমনভাবে সংযুক্ত করতে পেরেছিলেন যা আগে কেউ পারেনি। প্রতিটি মহান বৈজ্ঞানিক আবিষ্কার, প্রতিটি যুগান্তকারী শৈল্পিক সৃষ্টি বা প্রতিটি গভীর দার্শনিক ধারণার গভীরতম শিকড় লুকিয়ে আছে এই পৃথিবীটাকে খুব সহজভাবে দেখা, শোনা এবং অনুভব করার মধ্যে। অসাধারণ। তাহলে আজকের আলোচনায় আমরা একটা লম্বা পথ পাড়ি দিলাম। আমরা দেখলাম কিভাবে সন্তোষ ভৌমিকের এই লেখা অনুসারে আমাদের সম্পূর্ণ চিন্তার জগৎটা আমাদের ইন্দ্রিয়ের নীরব কিন্তু শক্তিশালী ভিত্তির উপর নির্মিত। একটা শিশুর সূর্য তাপ অনুভব করা থেকে শুরু করে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব পর্যন্ত এই সব কিছুর মূলে রয়েছে আমাদের সংবেদনশীল অভিজ্ঞতা। আর ভাষা এখানে নির্মাতা নয়, বরং একজন অনুবাদক মাত্র, যে আমাদের ভেতরের অনুভূতিগুলোকে বাইরের জগতের জন্য সাজিয়ে দেয়। ঠিক তাই। আর উৎসটি যেভাবে বর্ণনা করে যে সংবেদনশীল অভিজ্ঞতা আমাদের চিন্তার ভিত্তি তৈরি করে, তা ২১ শতাব্দীতে এসে আমাদের জন্য একটি নতুন এবং অত্যন্ত জরুরি প্রশ্ন তৈরি করে। কী রকম? আমাদের আধুনিক বিশ্ব, যা ডিজিটাল স্ক্রিন আর ভার্চুয়াল অভিজ্ঞতা দিয়ে ক্রমশ ছেয়ে যাচ্ছে, সেখানে আমাদের এই সংবেদনশীল খাদ্যের প্রকৃতি ঠিক কিভাবে পরিবর্তিত হচ্ছে। আমাদের পূর্বপুরুষরা প্রকৃতি থেকে যে সংবেদনশীল তথ্য পেতেন, মাটির গন্ধ, বাতাসের স্পর্শ, আকাশের বিশালতা, আমরা কি আজ তার থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু পাচ্ছি? এবং এর প্রভাব কি হতে পারে? সেটাই হলো মিলিয়ন ডলারের প্রশ্ন। যদি আমাদের এই মৌলিক সংবেদনশীল অভিজ্ঞতাই বদলে যায়, তাহলে মানব চিন্তার ভবিষ্যতের বিবর্তনের জন্য এর অর্থ কি হতে পারে? আমাদের সৃজনশীলতা, সহানুভূতি, হ্যাঁ, আমাদের সৃজনশীলতা, সহানুভূতি এবং সমস্যা সমাধানের ক্ষমতার উপর এর কী প্রভাব পড়বে? যখন আমাদের অভিজ্ঞতাগুলো প্রকৃতির অসীম জটিলতার বদলে অ্যালগরিদমের তৈরি করার সরল পথে চালিত হবে, তখন আমাদের চিন্তার গভীরতা কি কমে যাবে? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমাদের সবাইকে হয়তো একবার হলেও থমকে দাঁড়িয়ে ভাবা উচিত।